আমি অনেক খুঁতখুঁতে ধরনের মেয়ে। মূলত সেজন্যই বিয়ের পরপর শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে আমার ভয়ানক কষ্ট হলো। আমার বাড়িতে আমি নিজের মতো চলেছি, নিজের পছন্দ না হলে কিছুই করিনি। কিন্তু এখানে আসার পর দেখা গেল আমার জীবনটাই বদলে গেছে। চাইলেও সকালে ঘুমাতে পারবো না, প্রচণ্ড অনিচ্ছা থাকলেও কাজ করতে হবে, সময় মতো সবার সাথে বসে খেতে হবে। সবাই যখন টিভি দেখে তো তাদের সাথে বসে থাকতে হবে। শুধু বসে থাকলে হবে না, তাদের কথাবার্তায় অংশ নিতে হবে, নইলে শুনতে হবে বউ অহংকারী। সেসব তবুও চলতো। আমার সবচেয়ে সমস্যা হয়ে গেল খাবার নিয়ে। আমাদের বাড়িতে তেল মশলা কম দিয়ে রান্না করা হয়। আমি ঝাল একেবারেই খেতে পারি না। সেখানে এই বাড়িতে প্রচুর ঝাল তরকারি রান্না হয়, আবার রান্নাও হয় অন্য সিস্টেমে। দেখা গেল এক একদিন করলা ভাজি, শুটকি ভুনা, কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না হলো। আমি কোনোটাই খাই না। খাবার প্লেটে নিয়ে অল্প করে কোনো রকম মুখে দিয়ে উঠে পড়ি। আমার শাশুড়ি সেটা পছন্দ করেন না, জোর করে খাওয়ানোর চেষ্টা করেন। আমি এটা বলতেও পারি না যে আমি এসব খাবার খাই না। নতুন বউ হয়ে নিজের জন্য আলাদা করে কিছু খেতেও অস্বস্তি হয়। আমাকে যে তাদের খুব একটা পছন্দ তাও নয়। সামনাসামনি কিছু না বললেও কোনো কাজের পর শাশুড়ির মুখ দেখে বুঝতে পারি এটা তার পছন্দ হয়নি। ননদ বেড়াতে এলে সেও ফিসফিসিয়ে মায়ের সাথে কথা বলে, আমার বিষয়েই বলে, সেটা বুঝি। আমার কান্না পায় শুধু। মাকে বললে মা বলে মানিয়ে নে, মানিয়ে না নিয়ে উপায় নেই। আমি চেষ্টা করি, কিন্তু স্বভাব কি এত সহজে বদলানো যায়? আমার শাশুড়ি কেন বুঝতে পারে না আমি পারছি না? কেন একটু ছাড় দেয় না? মাঝে মাঝে ভীষণ রাগ হয়। আমার স্বামীর কাছে কষ্টের কথাগুলো বলি, সে আমাকে সান্ত্বনা দেয়, কিন্তু মাকে কখনোই আমার ব্যাপারে কিছু বলে না, চুপ থাকে। আমি যেদিন খেতে পারি না সেদিন আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে, সাথে মায়ের জন্যেও আনে। আমার বিরক্ত লাগে তখন। তার মা তো ঠিকই খাওয়া দাওয়া করেছে, তবে তার জন্য কেন? আমার জন্য শাড়ি কেনা হলে তার জন্যও কিনতে হবে। আমার স্বামী আলাদা করে শুধুই আমাকে কখনো কিছু কিনে দেয়নি। এমনকি আমরা বাইরে ঘুরতে গেলে যা খাবো মায়ের জন্য সেটা কিনে আনতে হবে, হোক সে ফাস্ট ফুড, ফুচকা, আইসক্রিম বা হাওয়াই মিঠাই। শাশুড়ির মা গ্রামের বাড়িতে গেছেন, আমার স্বামী অফিসে, আমি বাড়িতে একা। একা একা এখন অস্বস্তি লাগে শুধু। কনসিভ করার পর থেকে আরেক প্রস্থ পরিবর্তন হয়েছে জীবনধারা। শরীর ভারী হয়ে গেছে, বমি পায় শুধু। মজার বিষয় হলো এখন ঝাল খেতে পারি, কাঁচামরিচ ছাড়া ভাত খেতেই পারি না। আমার শাশুড়িও এখন যথেষ্ট যত্ন করেন আমার। কয়েকদিনের খাবার রান্না করে ফ্রিজে রেখে গেছেন, শুধু গরম করে খাওয়া। কাজকর্ম নেই, তাই মনে হলো বুক সেলফটা একটু গোছাই। এ বাড়ির করিডোরে বেশ বড়সড় একটা বুক সেলফ আছে, সেটা ভর্তি আমার শ্বশুরের বই। শাশুড়ি মা শৌখিন মানুষ, বইগুলো তিনি যত্ন করে রেখে গেছেন। অবসরে পড়েন, কী সব লেখেন। তার কয়েকটা লেখা নাকি পত্রিকাতে ছাপাও হয়েছিল। বুক সেলফের এলোমেলো কিছু বই সাজিয়ে রাখতে গিয়ে একটা ডায়েরি পেলাম, শাশুড়ি মায়ের ডায়েরি। তারিখ দেখলাম অনেক আগের। বইয়ের চাপে ভেতরের দিকে চলে গিয়েছিল, আলাদা করে রাখলাম সেটা। বিকেলে চা খেতে খেতে বারান্দায় বেতের দোলনায় বসে ডায়েরিটা খুললাম। শাশুড়ি মায়ের হাতের লেখা চমৎকার, দেখলেই পড়তে ইচ্ছে করে। অন্যের ডায়েরি পড়া ঠিক না জানি, তবুও পড়ছি। উনি নিজেই বলেছিলেন এ সময় যা ইচ্ছা করবে তার কথাই তো রাখছি। কিন্তু ডায়েরিটাতে বেশিরভাগ হিসাব নিকাশ লেখা, বাড়ি ভাড়া, বাবুর স্কুলের বেতন, টিউশন ফি, নীলার কলেজের বেতন, বাজার খরচ ইত্যাদি ইত্যাদি। পাতা উল্টে যাওয়ার আগে খেয়াল হলো টাকার অঙ্কটা। অল্প কিছু টাকায় সব অ্যাডজাস্ট করা, কিছু জায়গায় কাটাকুটি করা। যেমন আমার জুতো লিখে কেটে দিয়েছে, কখনো বাবুর ঘড়ি বা নীলার স্কুলের ব্যাগের হিসাবটাও কাটা। তবে কাটাকুটিগুলো বেশিরভাগ মায়ের জিনিসের ক্ষেত্রেই হয়েছে। আমি খেয়াল করে দেখলাম তার এই কেটে দেওয়া নতুন জুতাটা কেনা হয়েছিল আরও 6 মাস পর, যেখানে
কেমন করে যেন গোনা টাকার মধ্যে থেকে পরের মাসেই বাবুর ঘড়ি হয়ে গিয়েছিল, নীলার স্কুল ব্যাগও কেনা হয়েছিল। এমন করে সংসার টানা যায়? আমার মনে শঙ্কা জাগতে শুরু করলো। আমি এমন মা হতে পারবো তো? কয়েকটা পাতায় লেখা। আমি প্রথম পাতাটা পড়লাম। বাবু ইউনিভার্সিটির হলে থাকে। এত দূরে থেকে বাবু কেমন থাকে জানি না, তবে ও এখন মিথ্যা কথা বলা শিখেছে। আজকে কি সুন্দর বলে দিল সে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে। মাসে ১,৫০০ টাকা দিয়ে ওর চলতে কত কষ্ট হয় আমি তা বুঝি। মাস শেষে সে গরুর মাংস কোথায় পাবে? গলাটা কি শুকনো লাগছিল ওর? ও কি আদৌ কিছু খেয়েছে? নীলার বিয়ের দেনা ঘাড়ে চেপে বসেছে। কোনো দিন দিয়ে কুল পাচ্ছি না। এদিকে বাবুর শুকনো গলাটার জন্য কিছুতে শান্তি পাচ্ছি না। নীলার বাবা কেন এত তাড়াতাড়ি চলে গেল বলো তো? আমাকে একা কেন সব দায়িত্ব পালন করতে হবে? ৬০০ টাকা ছিল ঘরে, বাজার খরচ আর আমার রিক্সা ভাড়ার টাকা। ৮ কেজি গরুর মাংস কিনে রান্না করে নিয়ে গেলাম বাবুর জন্য। আমাকে দেখে আর খাবার দেখে বাবু সে কি কান্না! এত বড় ছেলেটা দুটো রুমমেটের সামনে কেঁদে ফেলল ভ্যা করে। আমি হাসছি, সাথে কাঁদছি। ওর সাথে ছেলে দুটোরও দেখি চোখ ভেজা। সবাই বোধহয় আমার ছেলের মতোই কষ্ট করে বড় হওয়া বাচ্চা। আসার আগে ওর হাতে ২০০ টাকা গুঁজে দিয়ে এলাম। সে নেবেই না। পরে মিথ্যা করে বললাম, তোরা নেই বলে এখন বাজার খরচ কম লাগে। এই টাকা বেশি ছিল। বাবু কেমন করে যেন তাকালো। ও কি মিথ্যেটা ধরে ফেলল নাকি? অফিস থেকে ফেরার সময় হাঁটা শক্তি থাকে না। এই রোডে বাস নেই, রিক্সা করে ফিরি। কয়েকদিন হেঁটেই না হয় ফিরব। বাবুর কথা ভাবলে কষ্ট লাগে না। ছেলেটা চাকরি পেয়ে গেলে আমার কষ্ট শেষ। এই তো আর ৩টা বছর শেষ হলো বলে। আমি আর পাতা উল্টাতে সাহস পেলাম না। চোখ দিয়ে কখন পানি গড়িয়ে পড়েছে টের পাইনি। ডায়েরি বন্ধ করে রেখে দিলাম। এ তো গেল একদিনের কথা, এমন ১০০০টা দিন পার হয়েছে। প্রতিটা দিন নতুন নতুন ঘটনা ঘটেছে। সবগুলোই হয়তো মায়ের চোখের পানিতে লেখা। এই মহিলার প্রতি আমার অনেক রাগ ছিল, অভিমান ছিল। সব কেমন মিলিয়ে গেল। আমি তাকে ফোন করলাম তখনই। এমনিতে উনি কোথাও গেলে আমি কখনো ফোন করি না, উনিই করেন। আজ হঠাৎ আমার ফোনে খুব অবাক হয়ে গেলেন। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কোনো সমস্যা? আমি হেসে বললাম, কিছু না। কেমন আছেন? আমি ভালো। তুমি কেমন আছো গো? শরীর ঠিকঠাক আছে? খারাপ লাগলে বাবুকে ফোন করো তাড়াতাড়ি। কিছু হয়নি মা। সত্যি তো? আমি চলে আসছি তাহলে। আমারই উচিত হয়নি তোমাকে একা রেখে আসা। আমি এবার শব্দ করে হেসে বললাম, আপনি থাকুন তো, আমি ভালো আছি। মোবাইলে এমবি আছে, ভিডিও কল করছি। কথা শেষে আমি বারান্দায় বসে ডুবে যাওয়া সূর্যটা বেশ মনোযোগ দিয়ে দেখলাম। দূরে কালো রঙের পাখিগুলো নিড়ে ফিরছে। শহর জুড়ে দিন শেষের অদ্ভুত প্রশান্তি। শাশুড়ি মায়ের আজকের কথাগুলো আগে শুনলে আমার মনে হতো উনি ন্যাকামি করছেন। আমার জন্য এত চিন্তা, সব লোক দেখানো। আজ মনে হলো মায়েরা অন্যরকম হয়। তারা লোকের ধার ধারে না। নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেয় ছেলে মেয়েদের সুখ দেখার জন্য। আমি তো তার ছেলের বউ, তার বাবুর স্ত্রী। আমার জন্য কম করেননি। আমি ভালোটা রেখে মন্দটা আগে দেখেছি। শুধু ভালো মা হওয়ার জন্য আমি আমার প্রতি করা ছোট ছোট অন্যায়গুলো ভুলে গেলাম। আর আমার স্বামী, তার প্রতি কত অভিযোগ ছিল, সেসব মিটে গেল। এখন আমারই উল্টো সন্দেহ হলো, এত কষ্টের পর মাকে সে ঠিক মতো যত্ন করে তো? আমি আর কোনোদিন তার কাছে মায়ের নামে অভিযোগ করব না। আমার জন্য মায়ের সাথে অন্যায় করলে সে পাপ আমার ঘাড়েই এসে পড়বে। ঘরের আলো জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঈষৎ ফুলে ওঠা পেটে হাত দিয়ে বললাম, তুই দেখিস আমিও ভালো মা হব। তোর দাদির মতো না হতে পারলেও আমি আমার মতো ভালো মা হব। কলমে সুমাইয়া আমার নিতু, কণ্ঠে লাবণী সাহা।